তাকে জনগণের চাহিদার ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে। কোনো মানুষ ইনডিসপেন্সেবল নয়, কেউ সব সময় সবকিছু ভালো করবে এরকম নয়। সুতরাং এইসব রাজনৈতিক দলের সাথে এবং এনসিপির সাথে তার সমান ব্যবহার হতে হবে। এনসিপি কেন ইউনূস সাহেবের রাজনৈতিক দল হবে? যে আমাদের দেশে একটা জেনারেশনাল চেঞ্জের দরকার পলিটিক্যাল লিডারশিপে। ধন্যবাদ। আপনার চালচলন যেটা আমি দেখতেছি, এইটা কিন্তু আপনার এখানকার যে তরুণের যে আপনার একটা শক্তি বাংলাদেশে দেখা দিচ্ছে এবং তারা যেভাবে আপনার দেশটাকে গড়তে চাইতেছে ওইটার সাথে ফিট হয় না। আই এম সরি টু সে। আমি জনাব আবু আলম শহীদ খান, আপনার কাছে একটা জানার আগ্রহ। কেউ কেউ মনে করেন এবং রাজনীতিবিদরা এটি বলতে শুরু করেছেন, আগে এগুলো কানাঘুষা হতো, এখন প্রকাশ্যে বলা শুরু করেছেন। এবি পার্টির চেয়ারম্যান বলেছেন সিট নিয়ে নেগোসিয়েশন চলছে, এনসিপি বিএনপি সিট ভাগাভাগি হয়ে গেলে সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনে একমত হয়ে যাবে। আমি জানি না আপনাদের তথ্যটা কোত্থেকে আছে, আমি এত তথ্য পাই না, বাট হতে পারে। নেগোসিয়েশন তো একটা ডেমোক্রেটিক প্রসেসের অংশ। বিভিন্ন রাজনৈতিক দল যখন নির্বাচনে যাবে তারা তো জোট করতে পারে, নেগোসিয়েট করেই তো জোটটা করবে। তখন কোন সিটে কাউকে ছাড় দেওয়া হবে, এটা অতীতেও হয়েছে, ভবিষ্যতেও হবে। আমি শুধু করম আলী সাহেবের একটা কথা, যে এই হির উপরে উনি এত জোর দিচ্ছেন, সেটাকে খুব একটা গণতান্ত্রিক প্রসেস মনে হচ্ছে না। গণতান্ত্রিক প্রসেসটা হবে আমরা সবাই মিলে আলাপ আলোচনা করব, হি অর সি যিনি সরকার প্রধান তাকে সবার সাথে আলোচনা করে ঐক্যমতের ভিত্তিতে একটা সিদ্ধান্ত নিতে হবে। তাকে জনগণের চাহিদার ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে। কোনো মানুষ ইনডিসপেন্সেবল নয়, কেউ সব সময় সবকিছু ভালো করবে এরকম নয়। সুতরাং এই যে এখানে হি অর সি তার ওয়াইজ ডিসিশন দিবেন এবং সেটাই বিএনপি ফলো করা উচিত, যেটা বলছেন সেটা আমি বলতে পারবো না, কারণ আমি তো বিএনপি করি না। এবং বিএনপি কে পরামর্শ দেওয়ার মানে দুরাশা অথবা সাহস আমার নাই। বিএনপি যা ভালো মনে করে সেটাই করবে, কারণ বিএনপিতে যারা আছেন তারা কি কম যোগ্য লোক নাকি? তারা দেশ পরিচালনা করেছেন, তাদের অনেকেই প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য আছেন, প্রধানমন্ত্রী হয়েছিলেন বেগম খালেদা জিয়া ৩-৪ বার। সুতরাং বিএনপিতে লোকজন আছেন যারা দেশ পরিচালনা করেছেন, করতে পারবেন। তারাও চিন্তা ভাবনা করেই কিন্তু আলাপ আলোচনায় অংশগ্রহণ করছে। তারা তাদের দাবি যে পেশ করছে এটা একেবারে অমূলক চিন্তা থেকে করছে এরকমটা আমি মনে করি না। সুতরাং এখানে ডক্টর ইউনূস যেটা করা উচিত, যেমন আমার করম আলী ভাই বললেন না, বিএনপি করা উচিত তাকে সহযোগিতা করা, তারপর যেদিন উনার ইচ্ছা হবে, উনার পছন্দ হবে নির্বাচন দিবেন, তখন নির্বাচনে যাবে বিএনপি। তো ডক্টর ইউনূসের উচিত যে বিএনপি কেন এইসব কথা বলছে এসব নিয়ে একটা বড় ধরনের আলোচনা করা উচিত। এখন যে ধরনের আলোচনা ওই রাজনৈতিক দলগুলোর সাথে হয় সেসব আলোচনা ড্রয়িং রুম আলোচনা। এই আলোচনা যারা ছিলেন তারা অলরেডি টক শোতে আসছিলেন, বলেছেন কি ধরনের আলোচনা হয়, এবং এই আলোচনার থেকে কোনো ফলাফল আসে না। যখনই গভর্নমেন্ট একটা ক্রাইসিসে পড়ে তখন ওনারা রাজনৈতিক দলের সাথে আলোচনা করেন। আর ডক্টর ইউনূস তো এটাও বলেছেন যে তাকে ছাত্ররা নিয়োগ দিয়েছে, নিয়োগ অ্যাপয়েন্টেড বাই দি স্টুডেন্টস, যারা তখন আন্দোলন করছিল। এই কথাটাও উনি বলেছেন। হি ইজ এ ক্যান্ডিড ম্যান, উনি খোলা মনে কথা বলেন। আমি তার এই জিনিসটা খুব পছন্দ করি। বাট রাজনীতি তো স্টেট ক্রাফট ইজ ভেরি চ্যালেঞ্জিং, এবং স্টেট ক্রাফটে যারা থাকেন তাদের প্রত্যেক কথার বিচার হয়। যেমন শেখ হাসিনা যখন বললেন যে তার পিয়ন নাকি 400 কোটি টাকার মালিক, ওটার কিন্তু বিচার হয়েছে। বিচারের কারণেই জনগণ এটা ঠিকভাবে নেয়নি, এবং আরো অনেক বিষয় ঠিকভাবে নেয়নি বলে তাকে আজকে দেশ ত্যাগ করতে হয়েছে। সুতরাং আপনি হঠাৎ বলে ফেলবেন আই এম অ্যাপয়েন্টেড বাই দি স্টুডেন্ট অথবা বাই দি সমন্বয়ক, এই কথাটা কিন্তু অ্যাকসেপ্টেবল না। ওনাকে ওই যে একটু আগে আপনি বলছেন না, ওনাকে সমস্ত রাজনৈতিক দল একসাথে বসে আলোচনা করে তারপরে এই সরকার গঠিত হয়েছে। সুতরাং এইসব রাজনৈতিক দলের সাথে এবং এনসিপির সাথে তার সমান ব্যবহার হতে হবে। এখন তো ওনাকে রাজনৈতিক দলের নেতারা, ওনার ছাত্র মাহমুদুর রহমান মান্না ওনার সাথে আলোচনায় গিয়েছিলেন। ওনাকে যখন জিজ্ঞেস করলাম যে আপনি কি মনে করছেন, উনি বলেন ইউনূস সাহেবের তো একটা রাজনৈতিক দল আছে। তাই বললাম তাই নাকি? উনি কবে রাজনৈতিক দল করলেন? বলে এনসিপি ওনার রাজনৈতিক দল। এই ধারণা কেন হবে? এই যে বিশ্বাসহীনতা, এই জায়গাতেই বিশ্বাসহীনতা হয়। এনসিপি কেন ইউনূস সাহেবের রাজনৈতিক দল হবে? উনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, ওনার কোনো রাজনৈতিক দল থাকার কথা না। কিন্তু রাজনৈতিক দল যারা করেছেন তার উপদেষ্টা পরিষদে ছিলেন, এবং উপদেষ্টা পরিষদে অনেকেই আছেন যারা ওই রাজনৈতিক দলটাকে সমর্থন করেন, তাদেরকে সহায়তা করেন। তো সেটা তো অন্তর্বর্তীকালীন সরকারের জন্য একটা কি বলা যাবে, এটা একটা সমালোচনার বিষয়, সীমাবদ্ধতা, অথবা এটা তারা করতে পারেন না। মানে এটার কারণে কি আস্থাহীনতা তৈরি হচ্ছে সাধারণ এইটার জনগণের? থেকে ওই যে বিশ্বাসহীনতার কারণ তো এটা,
বিএনপি তো ওই আগস্ট মাসের 8 তারিখে যখন সরকার ফর্ম হয়েছে, তো বিএনপি কি তার 2 মাসের মধ্যে নির্বাচন দাবি করছে বা নির্বাচনের কথা বলছে? কিন্তু বলেন, যখন ইউনূস সাহেব ডিসেম্বর বলছেন তখন ওনারা বলছেন। আমি আবার একটু কাশি শুনেন, এই যে জুলাই অগাস্টের অভ্যুত্থানের পরে আমরা যারা, আমার বয়স এখন 60+, বুঝছেন, আমরা যারা গত 20 বছর 30 বছর 40 বছর রাজনীতি করছি বাংলাদেশে, আমাদের মধ্যে একটা ফ্রাস্ট্রেশন ছিল। আপনারা যারা আওয়ামী লীগে ছিলেন, তাদের ভালো আওয়ামী লীগের লোকরাও কিন্তু একটা ফ্রাস্ট্রেটেড পজিশনে ছিল। সবাই কিন্তু আর চুর বাটফার ছিল না আওয়ামী লীগে, বুঝছেন, কিছু ভালো লোকও আছে আওয়ামী লীগে, তারাও আপনার একটা নীরবে সহ্য করছে। আর আমরা যারা বাইরে ছিলাম তো আমরা একেবারে বেশি আপনার ফ্রাস্ট্রেটেড হয়েছি। এরপরে যখন আপনার ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে একটা বিরাট ভূমিকম্প রাজনৈতিকভাবে হয়ে গেল, একটা রেজিম চেঞ্জ হয়ে গেল, দৌড়িয়া পালাইয়া গেল, সিস্টেমটা একেবারে চেঞ্জ করার মতো একটা সুযোগ চলে আসলো, তখন কিন্তু ইট ইজ ন্যাচারাল টু থিঙ্ক দ্যাট যারা আনছে, যারা এইটার প্রথম সারিতে ছিল, তাদের কাছে আগামী দিনের বাংলাদেশ তুলে দেওয়ার দরকার। এইটা শুধু নোবেল লরিয়েট ইউনূস সাহেবের মনোভাব না, এইটা কিন্তু ওই সময় হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বাঙালি মানুষের, বাংলাদেশি মানুষের মনের মধ্যে এটা ছিল। উনি হয়তো ওনার জায়গা থেকে এটা বলছেন, কিন্তু আমি তো এটা এভরিডে বলি যে আমাদের দেশে একটা জেনারেশনাল চেঞ্জের দরকার পলিটিক্যাল লিডারশিপে, এবং বিএনপিকে ওইটা করার দরকার। বিএনপির যে বড় বড় ভাইদের কথা এখন শুনি, ওনাদের যে আপনার চয়েস অফ ওয়ার্ডস, চয়েস অফ ল্যাঙ্গুয়েজ, বিশ্বাস করেন এই যে গণ অভ্যুত্থানের পরে আপনার পোস্ট রেভলিউশন বাংলাদেশে এই ধরনের কথার আর দরকার নেই। কারণ এখন তো আপনার ওই যে বড় যে আপনার ভিলেন, ওইটা তো চলে গেছে। আমরা তো সবাই একসাথে ছিলাম, কাঁধে কাঁধ মিলিয়ে আপনার এই ক্ষমতাটাকে আমরা সরাইছি। এখন কেন আমরা আরো 10 মাস বা 15 মাস অপেক্ষা করে আপনার যে যে জায়গায় যাওয়ার দরকার গণতান্ত্রিক প্রক্রিয়ায়? ইউনূস সাহেব কিন্তু বলেন নাই যে আমি তাদেরকে দিয়ে দেবো, তোমরা যেহেতু আপনার আমাকে নিয়ে আসছো। উনি বলছেন একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশনের মাধ্যমে, ঠিক আছে? উনি তো আর এদেরকে আইনা দিতেছেন না। তো এই 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 এতটুকু যখন উনি করতেছেন, তাহলে এইখানে এই যে আগের ল্যাঙ্গুয়েজ, আগের মনোভাব, আগের বডি ল্যাঙ্গুয়েজ, ওগুলো তো সবই আমি সমান দেখতেছি। আর 16 বছর আগের যদি এইসব নেতাদের আপনার আমল নামা কইলা দেখেন, তাহলে তো আমার মনে হয় ভালো কিছু পাবেন করে আমার মনে নাই, আমার মনে হয় না। আমল নামাটা জনগণকে দেখতে দেন না কর্মলী সাহেব। আরে ভাই, এগুলো জনগণের ব্যাপার না, এগুলো আপনার আপনার দেখা আছে। আমি আমার আমরা দেখে কি করব? জনগণ দেখেও আমল নামা দেখে ভোট দিবে। হ্যাঁ, অফকোর্স দেবে, এর মাধ্যমেই তো হবে ফ্রি এন্ড ফেয়ার ক্রেডিবল ইলেকশন। আমি শুনেন, আপনি আবার চলে আসতেছেন, আমি শেষ করলে আপনি চলে আসবেন, ঠিক আছে? আমি বলতেছি যে এই জেনারেশনাল চেঞ্জ যদি না আসে, তাহলে কিন্তু বাংলাদেশের যে একটা বিরাট সম্ভাবনা এবার জুলাই অভ্যুত্থানের পরে আমরা উপলব্ধি করতে পারছিলাম, এইটা আপনার ওই ড্রিম সোনার হরিণ, ওই হরিণের জায়গায় থাকবে, আমরা পাবো না। বাট ইট ইজ অ্যান অপরচুনিটি। এখন আপনার ওই যেসব সিনিয়র নেতাদেরকে আমি দেখি, আই ওয়ান্ট টু সি দেয়ার চিলড্রেন। ওনাদের সবার কিন্তু ছেলে মেয়েরা আছে যারা ইউনিভার্সিটি লেখাপড়া করে চাকরি করতেছে বিভিন্ন দেশে, বিভিন্ন জায়গায়, বাংলাদেশে। আই ওয়ান্ট টু সি দেম taking part in politics and they're becoming the future ministers, MPs and hopefully prime ministers. কারণ উনাদের যে আপনার কথাবার্তা, উনাদের যে আপনার চালচলন যেটা আমি দেখতেছি, এইটা কিন্তু আপনার এখনকার যে তরুণের যে আপনার একটা শক্তি বাংলাদেশে দেখা দিচ্ছে এবং তারা যেভাবে আপনার দেশটাকে গড়তে চাইতেছে, ওইটার সাথে ফিট হয় না। আই এম সরি টু সে।